গল্পের বাক্স বাই রোমানা নূপুর এই চ্যানেলে আমি রোমানা নূপুর আবার চলে এসেছি আপনাদের জন্য আরেকটি নতুন গল্প নিয়ে। আজকের গল্প ফাল্গুনী মুখোপাধ্যায়ের লেখা একটি বিখ্যাত উপন্যাস চিতা বনহিমান। আজ শোনাব উপন্যাসটির প্রথম পর্ব। তপতি বড় হইয়া উঠিল। মেয়েদের বিবাহের বয়স সম্বন্ধে আধুনিক যুগে অবশ্য কোনো বাঁধা ধরা নিয়ম নাই, তথাপি একমাত্র কন্যার বিবাহটা একটু শীঘ্রই দেবার ইচ্ছা মিস্টার শঙ্কর চ্যাটার্জির। সম্বন্ধ পাকা এবং দিনও স্থির হইয়া গিয়াছে, বাকি শুধু বিবাহটার। তপতে এবার বিয়ে পরীক্ষা দেবে, তাহারই জন্য ব্যস্ত সে। বিবাহের নামে বাঙালি মেয়েরা যেরূপ উচ্ছ্বসিত হয়ে ওঠে, তপতির তাহা কিছুই হয় নাই। কেন হয় নাই জিজ্ঞাসা করিলে সে বলবে, বাপমার হাতের দেওয়া অনিবার্য শাস্তি যখন লইতেই হইবে, তখন ভাবিয়া লাভ কি? বিয়েটা হইয়া গেলে আনন্দ বা নিরানন্দ যা হোক একটা করা যাইবে, এখন পরীক্ষার পড়াটা করা যাক। কিন্তু ইহাতে ভাবিবার কিছুই নাই। তপতির জন্য ভদ্রবংশের জনৈক শিক্ষিত এবং সুন্দর যুবক প্রস্তুত হইতেছেন, আর তপতি তাহাকে দেখিয়াছেও। বিবাহের পর যুবকটিকে বিলাত পাঠানো হইবে পূর্তবিদ্যা শিখিবার জন্য। ইহাই মিস্টার এবং মিসেস চ্যাটার্জির ইচ্ছে। এই তপতি শিক্ষিতা, আধুনিকা এবং প্রগতিবাদিনী। উহাকে লাভ করিবার জন্য সোসাইটির কোন যুবক না সচেষ্ট। দিনের পর দিন তপতিকে ঘিরিয়া তাহারা গুঞ্জন তুলিয়াছে, গান করিয়াছে, গবেষণা করিয়াছে তপতির ভবিষ্যৎ লইয়া। হ্যাঁ, তপতি অনিন্দা, অনবদ্যাঙ্গী, অসাধারণীয়া। কিন্তু এহেন তপতিকে লাভ করিবে মাত্র একজন। ইহা সহ্য করা অপরের পক্ষে অত্যন্ত কঠিন। কিন্তু উপায় কি? ধনী পিতা তাহার, যাহাকে উপযুক্ত মনে করিবেন তাহারই হাতে কন্যা দান করিবেন। অপরের তাহাতে কি বলিবার থাকিতে পারে? মিস্টার চ্যাটার্জির তপতি নিবাস নামক নবনির্মিত বিশাল প্রাসাদে মহাসমারোহে বিবাহ উদ্যোগ চলিতেছে। বর এখনও আসিয়া পৌঁছায় নাই, কিন্তু বরযাত্রীগণ প্রায় অনেকে আসিয়াছেন এবং খাইতেছেন। রাত্রি প্রায় 10টা। অতি মলিন বেশ ছেঁড়া একটি কামিজ গায়ে মাথার চুল সম্পূর্ণভাবে মুণ্ডিত একটি যুবক আসিয়া মিস্টার চ্যাটার্জির সহিত দেখা করিতে চাহিল। বিবাহ সভায় এরূপ অতিথি কেই বা পছন্দ করে, কিন্তু যুবক দেখা করিবেই। মিস্টার চ্যাটার্জি কন্যা সম্প্রদানের জন্য প্রস্তুত হইয়াছিলেন, তথাপি যুবকের সহিত সাক্ষাৎ করিতে নিজেই খাসকামরায় নামিয়া আসিলেন। একখানি জীর্ণ দলিল বাহির করিয়া যুবক বলিল, আমার বাবার বাক্সে এই দলিলখানি পেয়েছি, এটা আপনার, আর সম্ভবত দরকারি, দয়া করে গ্রহণ করুন। মিস্টার চ্যাটার্জি বিস্মিত হয়ে বলিলেন, তুমি মহাদেবের ছেলে, এত বড় হয়েছ? বসো বাবা, আজ আমার মেয়ের বিয়ে, এখানেই খেয়ে যাবে। আমার কিন্তু অন্যত্র কাজ ছিল, যুবক সবিনয়ে জানাইল। তা থাক, কাজ অন্যদিন করবে, বসো। মিস্টার চ্যাটার্জি দলিলখানি গ্রহণ করিলেন। সত্যি দরকারি দলিল। যুবককে আর একবার বসিতে অনুরোধ করিয়া তিনি ভেতরে গেলেন। বর আসিয়াছে এবং বরের পিতা তাহার জন্য অপেক্ষা করিতেছেন। মিস্টার চ্যাটার্জি আসিতেই তিনি বললেন, পণের টাকাটা আমায় দিন, তারপর ছেলে আপনার যা খুশি করবেন তাকে নিয়ে। হ্যাঁ বেয়াই মশাই, কাল পরশুই আপনার টাকাটা দিয়ে দেব। কেন, আজই দিয়ে ফেলুন না, ছেলে তো আমি বেচেই দিচ্ছি, নগদ কারবারই ভালো। এরকম কথা কেন বলছেন বেয়াই মশাই? মিস্টার চ্যাটার্জি অত্যন্ত আহত হয়ে জিজ্ঞাসা করিলেন। বলছি যে আমার যে নগদ 50,000 টাকা দেবার কথা, সেটা দিয়ে ছেলেকে আপনার নিজস্ব করে নিন। আমি নগদ কারবারই ভালোবাসি। কিন্তু আজই তো দেবার কথা নয়, আর এই রাত্রে অত টাকা কি করে দেওয়া যাবে বলুন? নগদ টাকাটা কাল নিলে কি ক্ষতি হবে আপনার? ওসব চলবে না চাটুর্যমশাই, টাকা না পেলে আমি পাত্র উঠিয়ে নিয়ে যাব। উঠিয়ে নিয়ে যাবেন? বিরাট বিবাহ সভা স্তম্ভিত হইয়া গেল। সভ্য শিক্ষিত সমাজে এরূপ একটা কাণ্ড ঘটিতে পারে কেহ কল্পনাও করে নাই। মিস্টার চ্যাটার্জি রুদ্ধ রোষ দমন করিয়া বলিলেন, আচ্ছা যান, উঠিয়ে নিয়ে, টাকা দেব না। হেমেন, চলে এসো,
বলিয়া বরকর্তার ডাক দিলেন। বর তৎক্ষণাৎ সুরসুর করিয়া উঠিয়া আসিল। বরকর্তা মিস্টার চ্যাটার্জিকে উদ্দেশ্য করিয়া বলিতে লাগিলেন, ফাঁকি দিয়ে বিয়েটি সেরে নিলে কাল উনি আমায় কলা দেখাবেন, ওসব চলবে না। চাটুর্য মশাই, আমার পণের টাকাটা ফেলে দিয়ে মেয়ে জামাই নিয়ে যা ইচ্ছে করুন। আপনি তো ধনী, টাকাটা না দেবার কি কারণ থাকতে পারে? টাকা দেব না, মিস্টার চ্যাটার্জি সরসে বলিয়া উঠিলেন। আচ্ছা, তাহলে হেমেন, চলে এসো। বড় বরকর্তা উঠিয়া গেলেন। সভাস্থ সকলে, আহ কি করেন ঘোষাল মশাই, বসুন, বলিয়া উঠিলেন। কিন্তু মিস্টার চ্যাটার্জি দারোয়ানকে ডাকিয়া বলিলেন, ওরা বেরিয়ে গেছে, বেশ, গেট বন্ধ করে দাও, আর যেন না ঢোকেন। সকলে অবাক হইয়া গেল। মিস্টার চ্যাটার্জি খাস কামরায় আসিয়া ডাকিলেন, তোমার বিয়ে এখনো হয়নি তো বাবা? আগে না, কেন? এসো, তোমার বাবার সঙ্গে আমার কথা ছিল, তোমাকে আমার জামাই করব। এতদিন ভুলেছিলুম, তাই ঈশ্বর আজ ঠিক দিনটিতে তোমায় পাঠিয়ে দিয়েছেন। এসো বাবা। আমি আমি কি আপনার মেয়ের যোগ্য? নিশ্চয়ই, তুমিই তার যোগ্য। ঘণ্টাখানেকের মধ্যে অসামান্য সোসাইটি গার্ল তপতী চ্যাটার্জির সহিত এক নিতান্ত দীনহীন ব্রাহ্মণ যুবকের বিবাহ হইয়া গেল। তপতের পুরুষ বন্ধুরা, যাহারা কৌশলে বিবাহ পণ্ড করিবার জন্য ঘোষাল মহাশয়কে টাকা চাহিতে বলিয়াছিল, বুঝাইয়াছিল যে মিস্টার চ্যাটার্জির মতলব ভালো নয়, তাহারা নীরবে দাঁড়াইয়া দেখিল তপতীকে গ্রহণ করিবার জন্য তাহাদের কাহাকেও ডাকা হইল না। সব আশায় তাহাদের ছাই পড়িল দেখিয়া তাহারা মুণ্ডিত মস্তক রৌদ্রদগ্ধ গোবেচারী বরের মুণ্ডুপাত করিয়া ঘরে ফিরিল, কিন্তু নিশ্চিন্ত রহিল না। পরদিন সকালে কুসুণ্ডিকার পর বরকে জিজ্ঞাসা করা হইল, বাবাজি, কতদূর পড়াশোনা করেছ? উত্তরে তপনজ্যোতি জানাইল, অকালে পিতৃবিয়োগ হওয়ায় স্কুল হইতে তাকে বিদায় গ্রহণ করিতে হইয়াছে। অবশ্য নিজে বাড়িতে সে তাহার পর যৎকিঞ্চিৎ লেখাপড়ার চর্চা করিয়াছে। পিতৃবিয়োগের পরের বছরই মাতৃবিয়োগ হয়, সে অনাথ হইয়া নানা স্থানে ঘুরিয়া বেড়াইয়াছে। সম্প্রতি গয়ায় পিতৃতর্পণ শেষ করিবার সময় পিতার বাক্সের কাগজপত্রাদি নদীর জলে বিসর্জন দিতে গিয়া মিস্টার চ্যাটার্জির দলিলখানি দেখিতে পায় এবং উহাই তাহাকে এখানে আসিতে বাধ্য করে। শুনিয়া সকলে স্তম্ভিত হইয়া গেল। তপতে চ্যাটার্জির মতো সুন্দরী শিক্ষিতা বিয়ে পড়া মেয়ের এ কি উপযুক্ত বর? মেয়েরা নাসিকা কুঞ্চিত করিলেন। পুরুষরা সান্ত্বনা সুরে বলিলেন, যা হবার হয়ে গেছে, ওকে তো আর চাকরি করতে হবে না, সই করতে পারলেই চলে যাবে। তপতের সমবয়সী বন্ধুগণ সামনে সহানুভূতি জানাইয়া অন্তরালে বলিল, আচ্ছা হয়েছে, যেমন অহংকারী মেয়ে। তপতে নিজে কিছুই বলিল না। গতরাত্রে ব্যাপারটার আকস্মিকতায় তাহাকে প্রায় বিহ্বল করিয়া দিয়াছিল। ভাবিতে ভাবিতে কখন সে ঘুমাইয়া পড়িয়াছিল, বরের সহিত আলাপ করা হইয়া ওঠে নাই। পিতা তাহাকে নিশ্চয় অযোগ্যের হাতে দিবেন না, এই বিশ্বাসই তাহার ছিল। আজ কিন্তু সমস্ত শুনিয়া পিতার বিরুদ্ধে তাহার মন বিদ্রোহী হইয়া উঠিল, কিন্তু এখন আর কিছুই করিবার নাই। মিস্টার চ্যাটার্জি ও মিসেস চ্যাটার্জি দুঃখিত হইলেন। জিদের বশে তিনি যাহা করিয়াছেন তাহার জন্য অনুতপ্ত হইলেন, কিন্তু নিরুপায়ের সান্ত্বনাস্বরূপ তিনি ভাবিলেন, তাহার জামাতাকে তো কেরানিকেরি করিতে হইবে না, নাইবা হইল সে BA MA পাস। কন্যাকে ডাকিয়া তিনি শুধু বলিলেন, খুকি, তোর বাবার অপমানটা ও বাঁচিয়েছে, মনে রাখিস। খুকি তথাপি চুপ করিয়া রহিল এবং পরীক্ষার পড়ায় মনোযোগ দিবার জন্য পাঠগৃহে চলিয়া গেল। তপনজ্যোতি জানাইল, সে যেখানে থাকে তাহাদিগকে বলিয়া আসা হয় নাই, অতএব সে আজ যাইতেছে, আগামীকাল সকালে ফিরিয়া আসিবে। উৎসবগৃহ ধীরে ধীরে স্তিমিত হইয়া গেল। ফুলশয্যার রাত্রে সুসজ্জিত ঘরের সংলগ্ন বারান্দায় একখানা সোফা পুষ্পপত্র দিয়া সাজানো হইয়াছে। চন্দ্রলোকে তাহা স্নিগ্ধ হইয়া বরবধূর অপেক্ষা করিতেছে। তপনজ্যোতিকে আনিয়া সেখানে বসানো হইল। 2-4 জন রসিকা তাহার সহিত রহস্য আলাপের চেষ্টাও করিল,
কিন্তু তপনজ্যোতি বিশেষ কোনো সাড়া দিল না। সকলে বুঝিল পাড়াগাঁয়ের ছেলে, কথা কহিতে জানে না। বিরক্ত হইয়া সকলে চলিয়া গেল। তপনজ্যোতি তখন ভাবিতেছিল, যাহাকে সে বিবাহ করিয়াছে কেমন সে, তপনজ্যোতিকে সে গ্রহণ করিতে পারিবে কিনা। মন তাহার এতই উন্মনা হইয়া উঠিয়াছে যে অন্য কাহারও সহিত কথা বলা প্রায় অসম্ভব হইয়া পড়িয়াছে। অধীর চিত্তে সে বধূর অপেক্ষা করিতে লাগিল। সঙ্গিনীগণ তপতিকে লইয়া আসিল। তপনের হৃদয় নবরা বধূর মতোই দুরু দুরু করিয়া উঠিল। তপতি কিন্তু সঙ্গিনীগণকে দরজা হইতে বিদায় করিয়া দিয়া ঘরে ঢুকিল এবং যে বারান্দাটুকুতে বর বসিয়াছিল তাহার ও ঘরের মধ্যকার দরজাটি সজোরে বন্ধ করিয়া দিয়া যেন তপনকে বুঝাইয়া দিল যে শয়নকক্ষে বরের প্রবেশ নিষেধ। কাজের শাসির মধ্যে চাহিয়া তপন দেখিতে লাগিল দম্পতি শয়নের বেশ পরিধান করিল। তারপর উজ্জ্বল আলোটা নিভাইয়া দিয়া স্নিগ্ধ নীল আলো জ্বালাইয়া এবং শটান শয্যায় লুটিয়া পড়িল। তপন স্তম্ভিত। অনেকক্ষণ পরে তাহার মনে হইল হয়তো তপতি জানে না যে সে এখানে বসিয়া আছে। ধীরে ধীরে সে রুদ্ধ দরজার বাহিরে করাঘাত করিয়া ডাকিল, তপতি, দরজাটা খোলো। তপতি পিছন ফিরিয়া শুইয়াছিল, তেমনিভাবে জবাব দিল, ওইখানে থাকুন। তপনের সমস্ত ইন্দ্রিয়গ্রাম বিমূঢ় হইয়া আসিতে লাগিল। তবে তো তাহার আশঙ্কায় সত্য হইয়াছে, তপতি তাহাকে গ্রহণ করিবে না। তাহার ২৫ বর্ষের নির্মল নিষ্কলুষ প্রেমকে তপতি এমন দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করিল। কিন্তু কি কারণে? অর্থাভাবে সে কলেজে পড়িতে পারে নাই, কিন্তু পড়াশোনা সে যথেষ্টই করিয়াছে এবং এখনও করে। এ কথা সে আজ নিজে তপতিকে জানাইবে ভাবিয়াছিল, কিন্তু শুরুতেই তপতি তাহাকে এমনভাবে বাধা দিল যে কিছুই আর বলিবার উপায় রহিল না। নীরবে সে ভাবিতে লাগিল তাহাকে গ্রহণ না করিবার কি কি কারণ তপতির পক্ষে থাকিতে পারে। সে ডিগ্রিধারী নয়, কিন্তু পড়াশোনা সে ভালোই করিয়াছে এবং সে কথা গতকাল যতদূর সম্ভব জানাই আছে। অবশ্য আত্মশ্লাঘা করা তাহার প্রকৃতি বিরুদ্ধ, তাই যথাসম্ভব বিনয়ের সহিত জানাই আছে। দ্বিতীয়ত, সে পল্লীগ্রামে জন্মিয়াছে, কিন্তু সে তো শহরবাসের অভিজ্ঞতাও লাভ করিয়াছে। তৃতীয়, ব্রাহ্মণত্বের গোঁড়ামি তাহার একটু বেশি। তপতি কথা মনে করিতে পারে, কিন্তু বিয়ে পড়া মেয়ের পক্ষে কাহাকেও কিছুমাত্র চিনিবার চেষ্টা না করিয়াই একটা বিরুদ্ধ ধারণা করা কি ঠিক? তপনের চেহারা এমন কিছুই খারাপ নয় যে তপতির চক্ষু পীড়িত হইবে, বরং চেহারার প্রশংসাই তপন এ যাবৎকাল শুনিয়াছে। তবে হইল কি? স্নিগ্ধ জ্যোৎস্নালোকে তপতের দুটি চক্ষু জ্বালা করিয়া উঠিল। জীবনের কত স্বাদ, কত আশা আজই বুঝি চূর্ণ হইয়া যাইতেছে। তপনেরই অন্তর্বেদনা যেন শিশিরে শিশিরে ঝরিতেছে। কিন্তু এই গভীর বেদনাকে এত শীঘ্র বরণ করিয়া লইবে তপন? না, আরেকবার চেষ্টা করিয়া দেখা যাক। তপন বলিতে চাহিল, ওগো, তুমি যা মনে করিয়াছ আমি তা নই, আমায় সুযোগ দাও, আমি তোমার যোগ্য হইবার চেষ্টায় জীবনপাত করিব। তপন পুনরায় উঠিয়া দেখিতে লাগিল তপতির শয্যা লুণ্ঠিত সুকোমল দেহখানি। তপতি ঘুমাইয়া গিয়েছে। সুদীর্ঘ বেনি দুটি পিঠের উপর দিয়া নামিয়া কোমরের নিচে তলাইয়া গিয়াছে, যেন দুইটি কৃষ্ণকায় সর্প তাহাকে পাহারা দিতেছে। সুখস্বপ্তির সুদীর্ঘ নিঃশ্বাস তপনকে জানাইয়া দিল তপতি তাহার নহে। তাহার হইলে এত সহজে, এত নিরুদ্বেগে সে এমন করিয়া ঘুমাইতে পারিত না। চকিতে তপনের মস্তিষ্কে একটা বিদ্যুৎ চিন্তা খেলিয়া গেল। তবে তবে হয়তো যাহার সহিত তপতির বিবাহ হইল না তাহাকে সে ভালোবাসে, কিংবা ভাবিতে গিয়া তপন অন্তরে শিহরিয়া উঠিল। যুগসঞ্চিত হিন্দু সংস্কারে গঠিত তাহা মন যেন কোনো অতল বিষসাগরে ডুবিয়া যাইতেছে। এ কি হইল? তাহার সুন্দর সুনির্মল জীবনে একার অভিশাপ। সে তো ইহা চাহে নাই। ধনীর কন্যাকে বিবাহ করিবার লোভ তাহার কোনো দিন ছিল না। কিন্তু যাক, তপন স্থির করিয়া ফেলিল তপতিকে কিছুই সে বলিবে না।
তাহার বাঞ্ছিতকে, যদি অবশ্য তপন ব্যতীত অপর কেহ তাহার বাঞ্ছিত হয়, ফিরিয়া পাইতে তপন সাহায্যই করিবে। তপন সে যে ভোরে উঠিয়া গিয়া তাহার জন্য নির্দিষ্ট কক্ষটিতে শয়ন করিয়াছে, বেলা 12টা বাজিয়া গেল, এখনও ওঠে নাই। প্রথমে সকলে ভাবিয়াছিল ইহা বধূর সহিত রাত্রি জাগরণজনিত অনিদ্রার আলস্য, কিন্তু তপতি দিব্যি ঘুরিয়া বেড়াইতেছে। তাহার দেহ মনে ক্লান্তির কোনো লক্ষণ নাই দেখিয়া মা জিজ্ঞাসা করিলেন, হ্যাঁ রে, তপন কখন ঘরে গিয়ে শুয়েছে, এখনও উঠছে না কেন? আমি তার কি জানি বলিয়া তপতি অন্যত্র চলিয়া গেল। ইহাকে নবরার লজ্জা মনে করিয়া সকলে হাসিয়া উঠিল, কিন্তু মা চিন্তিত মুখে তপনের ঘরে আসিয়া দেখিলেন গা অত্যন্ত গরম। তপন চোখ বুজিয়া পড়িয়া আছে। প্রথম ফুলবাসরের পরে জামাইয়ের জ্বর। আধুনিক সমাজের মধ্যে বাস করিয়াও তপতির মার মনের সাধারণ বাঙালি মেয়ের সংস্কার ইহাকে অমঙ্গলসূচক মনে করিল। ব্যগ্র ব্যাকুলভাবে তিনি জিজ্ঞাসা করিলেন, জ্বর কেন হলো বাবা, কখন থেকে হলো? তপন চক্ষু মিলিয়া চাহিয়া দেখিল শিয়রে জ্যোতির্ময়ী জননী মূর্তি। তাহার চিরদিনের স্নেহ বুভুক্ষ মন কাঁদিয়া উঠিল। স্নেহ বিহ্বল করুণা ছলছল শিয়রে জাগে কার আখিরে। তপন বিস্মিত হইয়া ভাবিতে লাগিল, এই মা আর ওই তার মেয়ে, ইহা অপেক্ষা বিস্ময়ের ব্যাপার তপন জীবনে আর দেখে নাই। স্নিগ্ধ শিশুকণ্ঠে সে উত্তর দিল, একটু ঠান্ডা লেগেছে মা, কিছু ভয়ের কারণ নাই, একটা দিন উপোস দিলেই সেরে যাবে। ডাক্তার ডাকি বাবা? জননের স্নেহ করপুট তপনের ললাটে নামিল। না মা, ওষুধ আমি খাইনি, কিছু ভাবনা নেই আপনার, আমি কালই ভালো হয়ে যাব মা। আপনার মঙ্গল হাতের ছোঁয়ায় অসুখ কতক্ষণ টিকতে পারে? পুত্রবঞ্চিতা শিক্ষিতা জননী এমন করিয়া মা ডাক কোনোদিন শুনেন নাই। অন্তর তাহার বিমল মাধুর্যে ভরিয়া উঠিল। নিজের গর্ভজাত পুত্রের স্থানেই তিনি তপনকে সেই মুহূর্তে বরণ করিয়া লইলেন। বলিলেন, কি খাবে বাবা, সাবু? না মা, সাবু আমি খেতে পারি নে, ব্যাঙাচির মতো দেখতে লাগে। আচ্ছা বাবা, একটু গ্লাক্সো দেই? শুধু একটু গরম দুধ দেবেন মা, এবেলা আর কিছু খাবো না, আর আমি একা শুয়ে থাকব। আপনার খুকির বন্ধুরা যেন আমায় জ্বালাতন না করে, এটুকু দেখবেন। আচ্ছা, আমি বারণ করে দেব। মা চলিয়া গেলেন। তপন শুয়া শুয়া ভাবিতে লাগিল, কুলহীন পারহীন চিন্তা সমুদ্রে সে যেন তলাইয়া যাইতেছে। কিরূপে আত্মরক্ষা করিবে আজ? এ যাবৎকাল সে নিজের জীবনকে যেভাবে গঠিত করিয়াছে, তাহাতে তপতিকে বিবাহ করিবার পর অন্য কাহাকেও গ্রহণ করা তাহার কল্পনারও অতীত। অথচ তপতিকে পাইবার সমস্ত আশাই বুঝি নির্মূল হয়ে গেল। কিন্তু মা, আশ্চর্য ওই মহিমাময়ী নারী উহার গর্ভে জন্মিয়াছে সে, যাহাকে গতরাত্রে তপন দেখিয়াছে। যে নিষ্ঠুরা নারী শীতের রাত্রে একজনকে বাহিরের বারান্দায় রাখিয়া নিশ্চিন্তে নিরুদ্বেগে ঘুমাইতে পারে। কিংবা তপন ভুল দেখিয়াছে, সে ইহার কন্যা নহে। কিন্তু যতদূর মনে হয় ইনিই মা এবং এই সংসারের কর্ত্রী। ইহারই কন্যা এত নিষ্ঠুর হইল কি রূপে? হিন্দু নারী হইয়াও আপনার স্বামীকে বুঝিবার চেষ্টা পর্যন্ত করিল না, বুঝাইবার সুযোগ পর্যন্ত দিল না। ইহার অন্তর্নিহিত রহস্য যতই ভীতিপ্রদ হোক, যেমনই কদর্য হোক, তপন তাহাকে আবিষ্কার করিবে। তারপর যথা কর্তব্য করা যাইবে। ভাবিতে গিয়া তপন আতঙ্কিত হইয়া উঠিল। যদি সে দেখে তপতি অন্যাসক্তা, তপতি তাহার অন্তরে অপরের মূর্তি আঁকিয়া পূজা করিতেছে, তপন কি করিবে? ভাবিতে গিয়া তপনের মনে হইল, হয়তো তাহাই সত্য। তপনকে তাহাই সহ্য করিবার জন্য প্রস্তুত থাকিতে হইবে এবং তপতিকে সুযোগ দিতে হইবে তাহার বাঞ্ছিতকে লাভ করিবার জন্য। বর্তমানে ইহা অপেক্ষা আর অধিক কিছুই ভাবিবার নাই। যদি সত্যই সে কাহাকেও ভালোবাসে, তবে তাহাকে লাভ করুক, অন্যথায় তাহার কুমারী হৃদয় একদিন তপনের কাছে ফিরিয়া আসিবে। সেই শুভদিনের জন্য অপেক্ষা করিবে তপন। যদি তাহাও না হয়, তবে তপনের জীবন
সে তো চিরদিনই দুঃখের তিমির গর্ভে চলিয়াছে, তেমনি চলিবে। ক্লান্ত তপন কখন একসময় ঘুমায়া পড়িল। শহরতলির সর্পিল পথ ধরিয়া চলিয়াছে বিনায়ক। মন তাহার বিষাদক্ষিন্ন। তার একমাত্র অভিন্ন হৃদয় বন্ধু তপনের অন্তরে বিষাক্ত কণ্টক বিদ্ধ হইয়াছে। সে কাঁটা তুলিয়া ফেলার উপায় বাহির করা সহজ নহে, কারণ তুলিতে গেলে তপনের হৃৎপিণ্ডটিকে জখম করিতে হয়। বিনায়ক ভাবিতেছে আর চলিতেছে। দিকে দিকে বাসন্তী শ্রী ফুটিয়া উঠিতেছে। মাঘ মাসের শেষ হইয়া আসিল, সরস্বতী পূজা। কিন্তু পূজার শ্রেষ্ঠ পুরোহিত তপন আসিবে না। বিনায়কের মন বিদ্রোহী হইয়া উঠিল তপনের বিরুদ্ধে। কেন সে না দেখিয়া শুনিয়া বিবাহ করিতে গেল? মিস্টার চ্যাটার্জির বিষয় সম্পত্তির প্রতি তো তপনের লোভ নাই। লোভ তাহার কিছুতেই নাই। আজ 12 বছর বিনায়ক তপনকে দেখিয়া আসিতেছে, অথচ সেই তপন কিনা এক কথায় মিস্টার চ্যাটার্জির মেয়েকে বিবাহ করিয়া বসিল। যেমন কর্ম তেমন ফল হইয়াছে। নইলে সারা বাংলাদেশে তপনের মতো ছেলের বধূ জোগাড় করা কিছুই কঠিন ছিল না। বিনায়ক গভীর দুঃখের মধ্যে আত্মবঞ্চনা শান্তি লাভ করিতেছে। তাহার হাসি পাইল নিজের বোকামির জন্য। তপন কোনোদিন বিনা কারণে কিছুই করে না। তপনের হৃদয় আকাশের তপনের মতোই জ্বলন্ত, জাগ্রত, জ্যোতির্ময়। কারখানায় আসিয়া পড়িল বিনায়ক। খেলনা তৈরির ছোট কারখানা। তপনের মস্তিষ্ক উদ্ভূত নানা প্রকার খেলনা তৈরি হয় শিশুমনের উৎকর্যতার উপযোগী করিয়া। তপনই ইহার জনক এবং বিনায়ক তাহার মালিক ও পরিচালক। তপন নিজের খাওয়া পড়ার যৎসামান্য খরচ ছাড়া কিছুই গ্রহণ করে না, কারণ সে একা। তাহার খরচ খুবই কম। আর বিনায়কের মা, ভাই, বোন আছে। বাড়ি ভাড়া করিয়া থাকিতে হয় এবং বাজার করিয়া খাইতে হয়। বিনায়ককে একা আসিতে দেখিয়া শ্রমিকবর্গ উৎকণ্ঠিত হইয়া কহিল, ছোটদা কই বড় দাদা বাবু? শ্রান্ত কণ্ঠে বিনায়ক উত্তর দিল, অসুস্থ। তোমাদের জন্য মার কাছে প্রার্থনা জানিয়ে 2 লাইন কবিতা পাঠিয়েছে। দীন জীর্ণ জীবনে তোমার বাসন্তী বিভা ছড়ায় দাও, দুঃখ আর্ত বঞ্চিত প্রাণে নবযৌবনে আশ্বাসীয়। এবার এসো ভাই, সব পূজায় বসি। সকলে ক্ষুব্ধ হইল, উদ্বিগ্ন হইল, কিন্তু পূজার সময় হইয়াছে। বিনায়ক পূজায় বসিল। করজোরে কর্মীগণ উপবিষ্ট রহিল। পূজা শেষে প্রসাদ বিতরণ করিয়া বিনায়ক বলিল, তোমাদের ছোটদা 2-4 দিন আসতে পারবে না ভাই সব। অসুখের জন্য নয়, অন্য কারণ আছে, ভেবো না তোমরা। তিনি ভালো আছেন তো? হ্যাঁ, সামান্য সর্দি মতো হয়েছে। বিনায়ক একাকী ফিরিয়া চলিল। 2 পাশে কচুরিপানার জঙ্গল শুকিয়া উঠিয়াছে। দূরে দূরে 2-1টা গাছে লাল ফুল ফুটিতেছে। বাসন্তীর আগমনে সবে যেন লাল হইয়া যায়। এমনকি তপনের হৃদয়টাও আজ রক্তে রাঙা হইয়া উঠিয়াছে। বিনায়ক একটা নিঃশ্বাস ফেলিল। তপন, তাহার বাল্যবন্ধু তপন, জীবনে যে কোনোদিন কোনরূপ অসৎকার্য করে নাই, কাহারও মনে বেদনা দেয় নাই। জীবন পণ করিয়া যে পরোপকার বৃত্তি অবলম্বন করিয়াছে, সেই তপনের জীবনে এমন দুর্বিপাক কেন ঘটিল? তপন না থাকিলে মাতা, ভ্রাতা, ভগিনীকে লইয়া বিনায়ক আজ ভাসিয়া যাইত। এমএ পাশ করিয়াও যখন 40 টাকার চাকুরি জুটিল না, তখন একদিন নিরাশ নয়নে গড়ের মাঠে বিনায়ক বসিয়া ভাবিতেছিল, আত্মহত্যায় তাহাকে করিতে হইবে। ঠিক সেই সময় তপন রাস্তার উপর দাঁড়ানো মোটর গাড়ির আরোহীগণকে বিক্রয় করিতেছিল তাহার স্বহস্তের প্রস্তুত খেলনা। বিনায়ককে ক্লান্ত অবসাদক্ষিণ্ণ দেখিয়া সে তো এই কারখানার পত্তন করে নিজের হাতের আংটি বেচিয়া। সেদিন ছিল 3 টাকা ভাড়ার একটি চালাঘর এবং 2 জন শ্রমিক, বিনায়ক আর তপন। সেই আজ 8 বছর পূর্বের ঘটনা। আজ এই কারখানায় 50 জন শ্রমিক কাজ করে। প্রস্তুত খেলনা বিদেশি খেলনার সহিত প্রতিযোগিতা করে।
নিটায় মাসিক 200 টাকার কম নয়। কিন্তু তপন ইহার কতটুকু অংশ গ্রহণ করিয়াছে? মাসে 15 টাকাও সে গ্রহণ করে নাই। বিনয়কে সংসার পালনের জন্য দান করিয়াছে। এই অসাধারণ বন্ধুবৎসল তপন আজ ভাগ্যের ফেরে ক্ষতচিহ্ন, আত্মহৃদয়। অথচ বিনায়ক তাহার কোনো উপকার করতে পারে না? হয়তো পারে। বিনায়ক দ্রুত পা চালাইয়া নিকটবর্তী একটি দোকানে আসিয়া কয়েকআনা পয়সা দিয়া ফোন করিল। অসুস্থ তপন আসিয়া ফোনে বলিল, কি বলছিস বিনু? তুই আত্মপরিচয় কেন দিবি নে তপু? তাহলে সে তোকে ভালোবাসবে। না, তার দরকার নেই। যে আমায় কুৎসিত দেখে ভালোবাসল না, সে আমায় সুন্দর দেখে ভালোবাসতে পারে না। যে আমায় মূর্খ ভেবে গ্রহণ করল না, আমাকে পণ্ডিত দেখে গ্রহণ করবার তার আর অধিকার নেই। যদি সে অন্য কাউকে চায়, তবে তারই হাতে ওকে তুলে দেব। কিন্তু তাহলে... থাক বিনু, এসব কথা ফোনে হয় না। তপন ফোন ছাড়িয়া দিয়াছে। বিনয় গভীর শ্রান্তিতে এলাইয়া পড়িল। বাড়ি আসিয়া যখন সে পৌঁছিল, তখন 1টা বাজিয়া গিয়াছে এবং স্নেহময়ী জননী তাহার আহার্য লইয়া বসিয়া ঢুলিতেছেন। বিনয় খাইতে বসিল। তপতী চ্যাটার্জি সাবান ঘষা একরাশ চুলে লাল ফিতা বাঁধিয়া বাসন্তী রঙের কাপড় পরিয়া সে তার কোলে চলিয়াছে কলেজ হোস্টেলে সরস্বতী পূজা করিবার জন্য। সেখানে সে গাহিবে, নাচিবে এবং রূপের বিদ্যুতে সকলকে চমকিত করিয়া দেবে। মা বলিলেন, খুকি, তপন ও ঘরে সরস্বতী পূজা করছে, যা প্রণাম করে আয়। নাক বাঁকাইয়া তপতী কহিল, তুমি যাও, আমার প্রণাম করিবার ঢের জায়গা আছে। তপতে গিয়া গাড়িতে উঠিল। তপতের 2-1 বন্ধু, যাহারা তাহাকে ডাকিতে আসিয়াছিল, তাহারা কিন্তু তপনকে একবার দেখিবার লোভ সংবরণ করতে পারিল না। তপনের কক্ষদ্বারে গিয়া দেখিল, ক্ষম্য বস্ত্র পরিহিত উত্তরে আবৃত দেহ তপন পিছন ফিরিয়া পূজা করিতেছে। তাহার মুণ্ডিত মস্তকের উপর লাউয়ের বোটার মতো টিকিতে একটা গাঁদা ফুল। তরুণীর দল আর স্থির থাকিতে পারিল না। একটা ছোট কাঁচি আনিয়া তপনের টিকিটি আমূল ছাঁটিয়া দিল। হাসির উচ্ছল শব্দে মুখ ফিরিয়া তপন দেখিল ঘরে চাঁদের হাট। সে পুনরায় মুখ ফিরিয়া পূজা করিতে লাগিল। তাহার চন্দন চর্চিত মুণ্ডিত মুখশ্রী আধুনিক আলোকপ্রাপ্তাদের মোটেই ভালো লাগিল না। তাহার উপর তপন কয়েকদিনের অসুস্থতার জন্য দাড়ি কামায় নাই। ইহা তাহার দ্বিতীয় অপরাধ। সর্বোপরি সে যে পুস্তকখানির উপর পুষ্পার্ঘ্য অর্পণ করিতেছিল, সকলে সবিষয়ে দেখিল লালচে রঙের কাগজের মলাটে তাহার নাম লেখা হারু ঠাকুরের পাঁচালি। ওই বটতলা নিদারুণ অশ্লীল বই তপন পড়ে এবং সরস্বতী পূজার জন্য উহারই উপর পুষ্পাঞ্জলি অর্পণ করে। ইহা অপেক্ষা কদর্যতার পরিচয় আর কি হইতে পারে? উহার আর কোনো বই নাই, আর কিছু পড়িবার যোগ্যতা নাই। কি হইবে উহার সহিত রসিকতা করিয়া? তরুণী দল বাহিরে আসিল মুখ টেপাটিপির হাসিতে। তপতির অদৃষ্ট সম্বন্ধে যাহারা এ যাবৎ ঈর্ষাপরায়ণা ছিল, তাহারা বেশ একটু আত্মপ্রসাদ লাভ করিল। তপনের অর্বাচীনতাটা তাহারা আজ আবিষ্কার করিয়া ফেলিয়াছে। গাড়িতে বসিয়া তপতি বিরক্তিতে তিক্ত হইয়া উঠিতেছিল। ঝঙ্কার দিয়া কহিল, এরকম দেরি করলে যাব না আমি। রেবা মৃদু হাসিয়া বলিল, দেখে এলাম তোর বর পাঁচালি পড়ছে, এবার সচিত্র প্রেমপত্তর আউড়ে চিঠি দেবে তোকে। যাও পাখি বলো তারে। সকলে খিলখিল করিয়া হাসিয়া উঠিল। একজন তপনের কর্তৃত টিকিটি আনিয়াছিল। তপতির অঞ্চলবিদ্ধ ব্রষ্টিতে সেই টিকিটি আটকাইয়া দিয়া কহিল, তোর বরের মাথার ধ্বজা, রাখ বুকে গুজে। আবার হাসি। রাগে তপতির যেন বাকরুদ্ধ হইয়া গিয়াছে। রোষ কষায়িত নয়নে সে ড্রাইভারকে ধমক দিল, জলদি চালাও, জলদি। বান্ধবীদের মধ্যে একজন সহানুভূতি দেখাইয়া কহিল, তপু, কি করে জীবনটা কাটাবি তুই? অন্যজন বলিল, রিয়েলি উই আর সো সরি। তৃতীয়া বলিল,
মন্দই বা কি ভাই, বেশ হুকুম মতো চলবে, গা হাত পা টিপে দেবে, মাঝে মাঝে পাঁচালি পড়ে শোনাবে, দরকার হলে রান্নাবান্নাটাও। হো হো করিয়া হাসিতে হাসিতে আরেকজন বলিল, চেহারাটাও ঠিক রাঁধুনি বামুনের মতন। তপতির আপাদমস্তক জ্বলিতেছে, কিন্তু উপায় নাই। ইহারা যাহাকে দেখিয়া আসিয়াছে সে ওই রকমই নিশ্চয়ই। বিরুদ্ধে তপতি কিছুই বলিতে পারে না। তাহার যত রাগ গিয়া পড়িল তাহার বাবার উপর। বাবা তাহার এ কি করিলেন? একটা নিতান্ত অশিক্ষিত সভ্য সমাজে অপাঙ্ক্তেয় ছেলের সহিত তপতির বিবাহ দিলেন। আশ্চর্য! ইহাই যদি বাবার মনে ছিল, তবে তপতিকে তিনি এত লেখাপড়া শিখাইলেন কেন? তপতি তো ঠাকুরদার কাছে যতটুকু লেখাপড়া শিখিয়াছিল তাহাতে বেশ চলিত। ঠাকুরদা মারা যাওয়ার পর তপতিকে কলিকাতায় আনিয়া তিনি কলেজে ভর্তি করিয়াছেন। তাহার জন্য গানের মাস্টার রাখিয়াছেন, নাচের মাস্টার রাখিয়াছেন, ৫টা-৭টা ক্লাবে তাকে ভর্তি করিয়া দিয়াছেন। এক কথায় সম্পূর্ণ আধুনিক ছাদে তপতিকে গড়িয়া তুলিয়াছেন। তাহাকে ওই পাঁচালি পাটকারি টিকিওয়ালা গণ্ডমূর্খের জন্যই? বেশ, তপতি ইহার শোধ তুলিয়া তবে ছাড়িবে। তপতির ব্যবহার কয়েকদিন মিসেস চ্যাটার্জি লক্ষ্য করিতেছিলেন। আজ তাহার মুখে বিদ্রোহের বাণী শুনিয়া তিনি শঙ্কিত হইয়াই অপেক্ষা করিতেছিলেন। গভীর রাত্রে বাড়ি ফিরিয়া তপতির সীমাহীন তিক্ততার সহিত জানাইল, আমার বন্ধুরা তোমার জামাইয়ের কাছে যেন না যায়, বুঝেছ? তাহলে আমায় বাড়ি ছাড়া হতে হবে। কেন? মা স্নিগ্ধ কণ্ঠে প্রশ্ন করিলেন। কেন? তপতের কণ্ঠে অগ্নুদ্গার হইল। কেন তা জানো না? একটা হতভাগ্য মূর্খ লোককে ধরে এনেছ, টিকি রাখে, পাঁচালি পড়ে, আবার কেন? লজ্জা করল না জিজ্ঞাসা করতে? মা নিঃসহায় বোধ করিতে লাগিলেন। মুহূর্তে সামলাইয়া কহিলেন, গয়ায় পিণ্ডিতে এসেছে, তাই টিকি রয়েছে, ওটা তুই ছেড়ে দিস। তুমি ছাটো গিয়ে, ধুয়ে ধুয়ে জল খাবে আর পাঁচালি শুনবে। পাঁচালি পড়তে আমি বারণ করে দেব খুকি? কিছু তোমায় করতে হবে না, শুধু এটি করো যেন আমার কোনো বন্ধুর সঙ্গে তার দেখা না হয়, তাহলে বাধিত থাকব। তপতি রোষ ভরে শয়নকক্ষে চলিয়া গেল। মা একবার তপনের কক্ষে আসিয়া উকি দিয়া দেখিয়া গেলেন। ক্লান্ত অসুস্থ তপন একক শয্যায় ঘুমাইতেছে। কক্ষের মৃদু আলোক তাহার প্রশস্ত ললাটে আসিয়া পড়িয়াছে, যেন রূপকথার রাজপুত্র। সোনার কাঠির ছোঁয়ায় এখনই জাগিয়া উঠিবে। মিসেস চ্যাটার্জি একটা নিঃশ্বাস ফেলিয়া ভাবিলেন, এমন সুন্দর ছেলে লেখাপড়া কেন যে শিখে নাই। পরমুহূর্তে মনে পড়িল তপনের দারুণ অবস্থা বিপর্যয়ের কথা। পিতার মৃত্যুর পর পিতৃহীন হইয়া তপনকে পাঠ্যপুস্তক বেচিয়া বাড়ি ফিরিতে হয়। কিন্তু কি বা উহার বয়স, এখনও তো পড়াশোনা করিতে পারে। মিসেস চ্যাটার্জি স্বামীর কক্ষে আসিলেন। মিস্টার চ্যাটার্জি এখনও তাহার অপেক্ষা জাগিয়াছিলেন। জিজ্ঞাসা করিলেন, খুকি ফিরেছে? হ্যাঁ, এইমাত্র ফিরল। মিস্টার চ্যাটার্জি নিদ্রার আয়োজন করিতেছেন। মিসেস চ্যাটার্জি কয়েক মিনিট থামিয়া বলিলেন, খুকি কিন্তু তপনকে মোটেই পছন্দ করছে না। বিস্ময়ের সুরে মিস্টার চ্যাটার্জি কহিলেন, কেন, অপছন্দের কি কারণ? ছেলেটাকে আমার তো খুব ভালো লাগছে গো, তবে লেখাপড়া ভালো জানে না, পাঁচালি ছড়া এসব নাকি পড়ে। খুকি তো এই কদিনে একবারও তার কাছে যায়নি। কতবার বললাম, জ্বর হয়েছে, একবার যা, কাছে গিয়ে বস, তা কথাই কানে তুলল না। আজ আবার এসে বলল তার বন্ধুরা যেন ওর কাছে না যায়। আমি বাবু বেশ ভালো মনে করছি না, এত বড় মেয়ে। পত্নীর এতগুলি কথার উত্তরে মিস্টার চ্যাটার্জি হাসিয়া উঠিলেন। পরে বলিলেন, খুকির পরীক্ষাটা হয়ে যাক, তারপর দেখে নিও। ও ছেলেকে আমি ছেলেবেলা থেকে জানি, আর জানতাম ওর বাবাকে। সেই বাপের শতাংশের এক অংশ যদি পেয়ে থাকে তাহলে ও হবে অসাধারণ। কিন্তু খুকি ওর সঙ্গে মিশছেই না, বলে মূর্খ, পাড়া গেয়ে। মূর্খ তো নয়ই, পাড়া গেয়েও নয়, আমি ২-৪টা কথা কয়ে বুঝেছি। কিছু ভেবো না তুমি, আমি ওকে পরশু থেকে আমার ব্যবসায় লাগাবো। আর তোমার খুকি ইতিমধ্যে পরীক্ষাটা দিয়ে নিক, তারপর দুজনকে শিলংয়ে নতুন বাড়িটাতে দেব পাঠিয়ে, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, পাঁচালি ছড়া এসব পড়ে কেন?
ইংরেজি না জানুক, বাংলা ভালো বই, মাসিক পত্র এসব তো পড়তে পারে। তুমি বলো সে কথা। আর ইংরেজিতে একেবারে জানে না তা তো নয়, যা জানে তাতে আমার অফিসের কাজ চলে যাবে। আর তোমার ওই আধুনিক সমাজের ধরাধরন শিখতে মাসখানেকের বেশি লাগে না। আমি ওকে আপ টু ডেট করে দিচ্ছি, ভেবো না তুমি। মিসেস চ্যাটার্জি কতকটা আশ্বস্ত হইয়া শয়ন করিলেন। পরদিন মিসেস চ্যাটার্জি তপনকে চা খাওয়াইতে বসাইয়া বলিলেন, তুমি পাঁচালি কেন পড়ো বাবা? খুকির বিস্তর মাসিক পত্রিকা আছে, সেইগুলো পড়ো। ভালো বাংলা বই পড়ো, বুঝলে? উত্তরে তপন স্মিতহাস্যে কহিল, পাঁচালি বাংলার আদি সাহিত্য মা, ওর উপর এত রাগ কেন আপনাদের? না বাবা, আজকাল ওগুলো আর চলে না কি না, তাই বলছি আধুনিক সমাজে ওর কদর নেই। কিন্তু আমি আধুনিক নই মা, অত্যন্ত প্রাচীন, আপনার শ্বশুরের মতন প্রাচীন। আর ওই পাঁচালিখানা আপনার শ্বশুর মশাইয়ের, আপনারই বাড়িতে পেয়েছি কাল। স্নিগ্ধ মধুর হাসিয়া মিসেস চ্যাটার্জি বলিলেন, ও তাই বলো বাবা, তুমি শ্বশুর আবার ফিরে এলে বুঝি? তপন মৃদু হাসিয়া বলিল, হ্যাঁ মা, এবার ছেলে হয়ে এলাম। মিসেস চ্যাটার্জি যে সমাজে বাস করেন সে সমাজে এরূপ কথার চলন বিশেষ নাই। সেখানে কথাবার্তার স্রোত আন্তরিকতাহীন কৃত্রিমতার মধ্যে বহিয়া যায়। কিন্তু সেসব ছেদ কথা এমন করিয়া তো মনকে আকর্ষণ করে না, এ যেন নিমেষে আপন করিয়া লয়। তপন যেন ক্রমশ তাহার পুত্রহীনতার স্থানটিকে জুড়াইয়া দিতেছে। এমন সুন্দর ছেলেকে খুকি তাহার গ্রহণ করিবে না? নিশ্চয় করিবে। খুকির পরীক্ষাটা হইয়া যাক, তারপর মিসেস চ্যাটার্জি খুকির উপর চাপ দিবেন। তপন তো বাড়িতেই রহিল, ব্যস্ত হইবার কিছু কারণ নাই। পরদিন সাহেব কোম্পানির দোকানের কোট প্যান্টালুম পরাইয়া মিস্টার চ্যাটার্জি তপনকে নিজের অফিসে লইয়া গেলেন। তপন এখন হইতে তাহাকে কাজে কর্মে সাহায্য করিবে। অতি সকালে উঠিয়া আপনার 2 সিটার খানায় খানিকটা বেড়াইয়া আসিয়া তপতি স্নান করে এবং বাপের সহিত চা খাইয়া পড়িতে বসে। তপন সে সময় আপনার ঘরে স্নান করিয়া পূজা করিতে থাকে। যখন খাইতে আসে তখন একমাত্র মিসেস চ্যাটার্জি ছাড়া আর কেহই থাকে না। খাইয়াই তপন বাহির হইয়া যায়। বহু স্থানে তাহাদের কোম্পানির কন্ট্রাক্টে বাড়ি নির্মিত হইতেছে, তাহাই দেখিতে। ফিরিয়া যখন আসে তখন তপতি খাইয়া বিশ্রাম করিতেছে নিজের ঘরে। তপন মধ্যাহ্ন ভোজন সারিয়া আবার বাহির হয় অফিসে। বিকাল 5:30-6টায় ফিরিয়া আসে জল খাইবার জন্য। তপতে তখন কোনোদিন বন্ধুদের লইয়া বাহিরে বেড়াইতে গিয়াছে, কোনোদিন বা লনে টেনিস খেলিতেছে, কোনোদিন হয়তো বন্ধুবান্ধবের সহিত সঙ্গীতের আসর জমাইয়া তুলিয়াছে। তপনের সহিত তাহার সাক্ষাতের অবসর নাই, ইচ্ছে তো নাই। দৈবা তোহা ঘটিলেও ঘটিতে পারিত, কিন্তু তপতে যতখানি এড়াইয়া চলে তপন এড়াইতে চায় ততোধিক। বৈকালিক জলযোগ সারিয়া তপন পুনরায় বাহিরে চলিয়া যায় এবং ফিরে আসে রাত্রি 10:30টার আগে নয়। মিস্টার বা মিসেস চ্যাটার্জি তাহাকে এতখানি পরিশ্রম করিতে দিতে চান না, কিন্তু তপন মৃদু হাসিয়া বলে, গরিবের ছেলে মা, আমি খেটে খেতে তো জন্মেছি। মিসেস চ্যাটার্জি ক্ষুব্ধ স্বরে বলেন, সে যখন ছিলে বাবা, এখন তো তোমার কিছু অভাব নাই, এত খাটুনি কমাও তুমি। তপন আরও মধুর করিয়া উত্তর দেয়, বাবাকে একটু সাহায্য করার জন্য আমি চেষ্টা করছি মা। আমার বিদ্যে সাধ্যে অল্প, তাই খুব সাবধানে কাজ করি, যাতে ভুল কিছু না হয়। খাটনি আমার কিছু লাগে না মা। মিসেস চ্যাটার্জির আর কিছু কথা জোগায় না। অনেকক্ষণ পরে তিনি বলিলেন, তোমার জন্য একটা গাড়ি কিনে দেই বাবা। কি দরকার মা, গ্রামে তো দিব্যি যাচ্ছি আসছি। কিন্তু পরদিন মিস্টার চ্যাটার্জি তপনের জন্য একখানা গাড়ি কিনিয়া আনিলেন। তপন পরদিন নতুন গাড়ি চড়িয়া অফিসে গেল। বিকেলে ফিরিয়া গাড়িখানা গাড়ি বারান্দায় রাখিয়া সে জল খাইতে বসিয়াছে। তপতি দেখিল নতুন গাড়িখানা দেখিতে খুবই সুন্দর। সে অন্য সিঁড়ি দিয়া নামিয়া আসিয়া গাড়িটাকে লইয়া বেড়াইতে চলিয়া গেল। তপন নিচে আসিয়া দারোয়ানের মুখে দিদিমণির কীর্তি শুনিয়া মৃদু হাসিল।
এবং ট্রামের পাশখানা পকেটে ঠিক আছে দেখিয়া লইয়া হাঁটিয়া গিয়া ট্রামে উঠিল। রাত্রে ফিরতেই মিসেস চ্যাটার্জি বলিলেন, খুকিটা বড্ড দুষ্ট বাবা, তোমার গাড়ি নিয়ে বেড়াতে চলে গিয়েছিল, আবার বকতে গেলুম তো হাসে। নিক না মা, ছেলে মানুষ, ওই গাড়িটা যদি ওর ভালো লাগে তো নিক, আমি ট্রামে বেশ যাতায়াত করতে পারি। না বাবা, তুমি এমন কিছু বুড়ো মানুষ নও, আর খুকির তো গাড়ি রয়েছে, তুমি দিও না ওকে তোমার গাড়ি। উত্তরে তপন মৃদু হাসিল, কিছুই বলিল না। খাইতে খাইতে সে ভাবিতে লাগিল, তপতের ইহা নিছক ছেলে মানুষই, নাকি ইহার অন্তরালে আরও কিছু আছে। এই দীর্ঘ 15 দিন একটিবারও তপনের সহিত তাহার দেখা হয় নাই। দুজনে দুজনকে আড়াইয়া চলিয়াছে। হঠাৎ তাহার জন্য কেনা গাড়িখানা লইয়া তপতির বেড়াইতে যাইবার উদ্দেশ্য কি? সে কি চায় যে তপন তাহার সহিত মিশুক, তাহার সহিত বেড়াইতে যাক, কিংবা তাহার বিপরীত? তপন কিছুই স্থির করিতে পারিল না। খাওয়া শেষ করিয়া নিজের কক্ষে গিয়া শয়ন করিল। কিন্তু ঘুম কি আসিতে চায়? তপতি তাহার 25 বর্ষের জীবনে জ্বালা ধরাইয়া দিয়েছে। তপন এই কয়দিন লক্ষ্য করিয়াছে, যাহাদের সহিত তপতি বেড়াইতে যায়, গান করে, টেনিস খেলে, তাহারা সকলে আধুনিক সমাজের তরুণ তরুণী, সুশ্রী, সভ্য এবং সর্বতোভাবে তপতির যোগ্য। এত লোককে ছাড়িয়া কেন মিস্টার চ্যাটার্জি তপনের সহিত কন্যার বিবাহ দিলেন? তপন তাহা ভাবিয়া পায় না। তাহার পিতার সহিত নাকি মিস্টার চ্যাটার্জির বন্ধুত্ব ছিল। তপন যখন নিতান্ত ছোট, তখনই নাকি মিস্টার চ্যাটার্জির কন্যার সঙ্গে তপনের বিবাহের কথা হয়। কিন্তু মিস্টার চ্যাটার্জি সে কথা ভুলিয়াই বা রহিলেন কেন? আর আজ এতকাল পরে সেই অঘটনটা ঘটাইয়া বা দিলেন কেন? কিন্তু ভাবনা নিষ্ফল, যাহা হইবার হইয়া গিয়াছে। সকালে উঠিয়া স্নান পূজা যথারীতি সারিয়া সে বাহিরে যাইবার জন্য আজও তাহার গাড়িখানা লইতে আসিয়া দেখিল, তাহারই গাড়ি লইয়া তপতি প্রাতভ্রমণে বাহির হইয়া গিয়াছে, এখনও ফিরে নাই। তপতির গাড়িটা অবশ্য গ্যারেজে রহিয়াছে, কিন্তু তপনের উহা লইতে সংকোচ বোধ হইল। শুধু সংকোচ বলিলে যথেষ্ট হয় না, হয়তো একটু ঘৃণার ভাবও মনে আসিল তাহার। কতদিন তপন দেখিয়াছে ওই গাড়িখানা চালকের স্থানে তপতি, এবং পাশে মিস্টার ব্যানার্জি, না হয় মিস্টার অধিকারী কিংবা মিস্টার চৌধুরী, কোনোদিন বা 3 জনই। ও গাড়ি না লওয়াই ভালো। তপন ট্রাম ধরিবার জন্য বাহির হইয়া গেল। তপতি বাড়ি ফিরিয়া দেখিল তাহার 2 সিটার গ্যারেজে রহিয়াছে। চাকরকে জিজ্ঞাসা করিল, জামাইবাবু গাড়ি নেহিলিয়া? নেহি হুজুর, ট্রাম মে চলা গিয়া। তপতে উপরে চলিয়া আসিল এবং নিঃশব্দে আপন ঘরে ঢুকিয়া পড়িতে বসিল। মা কিন্তু সমস্ত জানিয়াছেন। কন্যার ঘরে আসিয়া একটু উত্তপ্ত কণ্ঠে প্রশ্ন করিলেন, খুকি, আজও তুই ওই গাড়ি নিয়েছিলি? নিলুম তো কি হলো মা, ও আমার গাড়িটা চলল না কেন? বলে দিয়ে ওইটা নিতে, ওই গাড়িটা বেশ দেখতে, তাই নিয়েছিলুম। এই গাড়িটাই আমি নেব এবার থেকে। মা বিস্ময়ের সহিত বলিলেন, কেন, তোর গাড়ি মন্দ? মন্দ কেন, এটা নতুন, বেশ রংটা, আর দৌড়াই খুব। কিন্তু আমার গাড়িটাও খারাপ নয়, চড়ে দেখতে বলো একদিন। তপতি মধুর হাসিল। মা ভাবিলেন, খুকি তাহার জামাতার সঙ্গে ভাব করিতে চায়। বয়স্কা মেয়ে, লজ্জায় সব কথা খুলিয়া বলে না, আর এ যুগের মেয়েদের চিনিবার উপায় নাই। হয়তো খুকি তপনের সঙ্গে কথাবার্তা কিছু কহিয়াছে, হয়তো ইহা ভালোরই লক্ষণ। মা খানিকটা স্বস্তির হাসি হাসিয়া বলিলেন, বেশ তো, দুজনে বদলা বদলি করিস। হ্যাঁ, তুমি বলে দিও সে কথা। তপতি পাঠে মন দিল। মা চলিয়া আসিলেন। দুপুরে তপন খাইতে আসিলে মা বলিলেন, তুমি খুকির গাড়িটায় নাও বাবা, তোমার গাড়ির সবুজ রং ওর বড্ড পছন্দ হয়েছে, তাই তোমারটাই নিতে চাইছে। বেশ তো মা, ও নিক, গাড়ির আমার কী বা দরকার, তখনও যেমন চলছিলাম এখনও তেমনি চলব ট্রামে। না বাবা না। মা ব্যস্ত হইয়া উঠিলেন, তাহলে আমি খুকির কাছ থেকে গাড়িটা কেড়ে নেব। ছি মা, ওর এখন পড়ার সময়, মনে আঘাত পাবে। আমি কিছু মনে করছি না মা, 2টো গাড়ি থাকলো,
যখন যেটাতে খুশি ও চড়বে। তুমি তাহলে কি ট্রামেই চড়বে বাবা? মাতার স্বরে আতঙ্কের আভাস স্পষ্ট ফুটিয়া উঠিল। হাসিয়া তপন বলিল, আচ্ছা মা, আমি একটা মোটর বাইক কিনে নেব। বড্ড বিপজ্জনক গাড়ি বাবা, ভয় করে। কিছু ভয় নাই মা, আমার জীবনে কোনো অকল্যাণ স্পর্শ করে না। মা খানিকটা আশ্বস্ত হইয়া বলিলেন, মেয়েটার যে কি কাণ্ড! আপনার খুকির গাড়ি না হলে একদিনও চলে না, আর আমার পা গাড়িতে আমি 25 বছর চলে এলুম। আমার জন্য অত ভাবছেন কেন মা? তাছাড়া মোটর বাইকে চড়তে আমি ভালোবাসি। বেশ বাবা, তাই করো তাহলে। আজই কিনে নাও একখানা মোটর বাইক। খাওয়ার শেষে আপন কক্ষে আসিয়া তপনের হাসি পাইতে লাগিল। প্রাচুর্যের মধ্যে যাহাদের বাস, তাহার অর্থ সম্পদ দিয়াই মানুষকে বশ করিতে চায়। কিন্তু মানুষ যে অর্থের অপেক্ষা অন্য একটা জিনিসের বেশি আকাঙ্ক্ষা করে, তাহাই ইহারা কিরূপে জানিবে? যাক, মোটর বাইক একখানা কিনিতেই হইবে, নতুবা মা ভাবিবেন খুকির উপর তপন রাগ করিয়াছে। পরদিন তপন একটা মোটর বাইকে চড়িয়া বাড়ি ফিরিল। পরীক্ষার জন্য তপতি কিছুদিন যাবৎ অত্যন্ত ব্যস্ত, তাই তাহার সঠিক স্বরূপ তপন দেখিতে পাইতেছে না। তথাপি সে বেশ বুঝিতে পারিয়াছে তপতির নিকট তপনের কোনো আশা নেই। তপতি তাহার বন্ধুদের মধ্যে কাহাকেও নিশ্চয় ভালোবাসে, কিংবা এমনও হইতে পারে তপতি আজও কাহাকেও ভালোবাসিবার সুযোগ পায় নাই। তবে তপনকে যে সে কোনোদিন গ্রহণ করিবে না, ইহা নানাভাবে বুঝাইয়া দিতে চায়। আজও তপন বাহির হইবার পূর্বে তাহার মোটর বাইকখানা লইয়া সেই যে তপতি লনের চক্রাকার পথে ঘুরিতে আরম্ভ করিয়াছে, নামিবার নামটি নাই। তপন নীরবে গেটের নিকট মিনিট খানেক দাঁড়াইল। ভাবটা তাহাকে দেখিয়া যদি তপতি বাইকখানা ছাড়িয়া দেয়। তপন পেছন ফিরিয়া দাঁড়াইয়া আছে। তপতি বাইকের বিকট শব্দ করিয়া বাহির হইয়া গেল একজন পুরুষ বন্ধুর সঙ্গে। অর্থাৎ এবারে সব জিনিসে তপতির অধিকার, তপনের কিছুমাত্র অধিকার নাই। তপন হাঁটিয়া গিয়া ট্রামে উঠিল। তারপর সে সনাতন ট্রামে যাতায়াত আরম্ভ করিয়া দিল। মা কয়েকদিনের মধ্যে ব্যাপারটা জানিতে পারিয়া অত্যন্ত ক্রুদ্ধস্বরে মেয়েকে বলিলেন, এসব তোর কি কাণ্ড খুকি? উচ্ছল হাসিতে ঘর ভরাইয়া তুলিয়া খুকি জবাব দিল, জানো না মা, মোটর গাড়ি সব মেয়ে চালায়, কিন্তু মোটর বাইক চালাতে বেশি মেয়ে জানে না। আমি তাদের হারিয়ে দিলাম। মা খুশি না হইয়া বিরক্তির সঙ্গে বলিলেন, তোর বাবাকে বল তোর জন্য একখানা কিনে দিক, ওরটা কেন নিলি? নিলুম, তাতে তোমার জামাই ধন্য হয়ে যাবে, বুঝেছ? তপতি হাসিয়া আপন কক্ষে চলিয়া গেল একটা ইংরেজি গানের এক লাইন গাহিতে গাহিতে। খুকির মন তপনের প্রতি অনুকূল না প্রতিকূল, আপনার গর্ভজাত কন্যার অন্তর্রহস্য মা আজ কিছুমাত্র অনুধাবন করিতে পারিতেছেন না। তাহাদের সময়ে এসব ছিল না। ধনী শ্বশুরের আদরিণী পুত্রবধূ হইয়া তিনি আসিয়াছিলেন। প্রথম দর্শনের দিনটি হইতেই স্বামীকে আপনার বলিয়া চিনিয়াছিলেন। স্বামীও তাহাকে আপনার করিয়া লইয়াছিলেন। কিন্তু এ যুগের আবহাওয়া কখন কোন দিক দিয়া প্রবাহিত হয়, তাহা বুঝিবার সাধ্য স্বয়ং মহাকালের আছে কিনা সন্দেহ। তপন বাড়ি ফিরিলে তিনি উৎকণ্ঠিতভাবে প্রশ্ন করিলেন, ট্রামে তো এলে বাবা তপন? হ্যাঁ মা, কিন্তু আপনি এত ভাবছেন কেন? ট্রামে বিস্তর বড়লোকের ছেলে চড়ে, ট্রাম কিছু খারাপ নয় মা। মা কিছুক্ষণ চুপ করিয়া রহিলেন। দরিদ্র ছেলেটি নিজেকে দরিদ্র বলিয়া প্রচার করিতে কিছুমাত্র দ্বিধা করে না। এখনই হয়তো বলিয়া বসিবে, আমি ফুটপাতের মানুষ মা, আপনার আবু হোসেনি রাজত্বে এসে নাইবা চললাম মোটরে। রাজত্ব তো রয়েছে, আর ইহাকে দেওয়া জিনিস যখন তাহারই মেয়ে কাড়িয়া লইয়াছে, তখন বেশি কিছু বলিতে যাওয়া উচিত নয়। হয়তো মনে করিবে নিজের মেয়েকে বলিতে পারেন না, যত কথা তাহাকে বলা হয়। উহার ভালো মানুষের সুযোগ লইয়া খুকি কিন্তু বড়ই অন্যায় করিতেছে। একটু ভাবিয়া বলিলেন, খুকির গাড়িটাই বা কেন তুমি নাও না বাবা? গাড়ির দরকার নেই মা, অনর্থক কেন ভাবছেন আপনি? আর দরকার যখন হবে তখন নেব, উনি আর মাথা ঘামাবেন না, আমরা বুঝব সেসব। মা ভাবিলেন হয়তো তাহাই ঠিক।
খুকির সহিত তপনের কোনরূপ কথাবার্তা হইয়া থাকিবে। তিনি আর উচ্চবাচ্য করিলেন না। আহারান্তে তপন চলিয়া যাইতেছিল। মা বলিলেন, খুকির জন্মদিন বাবা, আজ একটু সকাল সকাল ফিরো। চেষ্টা করব মা, বলিয়া তপন চলিয়া গেল। গল্পের বাক্স বাই রোমানানুপুর এই চ্যানেলে এতক্ষণ আপনাদের পড়ে শোনাচ্ছিলাম ফাল্গুনী মুখোপাধ্যায় লেখে একটি বিখ্যাত উপন্যাস চিতা বনহিমান। আজ শুনলেন উপন্যাসটির প্রথম পর্ব, এরপরে আসছে দ্বিতীয় পর্ব। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানানুপুর। আপনারা যারা এই চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন গল্প উপন্যাস শুনতে চান তবে নিচে লাল সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা ঘন্টা বাটনটিও চেপে রাখুন, যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনা রইল।